আজকের গল্পটা ঢাকার ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক কিংবদন্তিকে নিয়ে, রমনা কালী মন্দির। এটা শুধু একটা মন্দিরের গল্প না, এটা আসলে ধ্বংস, দীর্ঘ সংগ্রাম আর ৫০ বছর পর এক অবিশ্বাস্য পুনর্জন্মের আখ্যান। ভাবুন তো, ৭১ সাল, ঢাকার আকাশ থেকে যেন আস্ত একটা ইতিহাস মুছে গেল। যে স্থাপত্যটা ছিল শহরের অন্যতম পরিচয়, সেটা মাত্র এক রাতেই পরিণত হল ধ্বংসস্তূপে। কিন্তু প্রশ্ন হল, ঠিক ৫০ বছর পর কিভাবে সেই হারানো ঐতিহ্য আবার ফিরে এলো? চলুন এই রহস্যেরই আজ সমাধান করা যাক। তো এই পুরো যাত্রায় আমরা দেখব কিভাবে এই মন্দির একটা কিংবদন্তি হয়ে উঠেছিল, এর কয়েকশো বছরের পুরনো বিশ্বাসের ইতিহাস, ৭১ সালের সেই ভয়াবহ গণহত্যার ঘটনা, তারপর টিকে থাকার জন্য ৫০ বছরের এক দীর্ঘ লড়াই এবং সবশেষে এক নতুন ভোরের গল্প। আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমে পরিচিত হওয়া যাক ঢাকার এই কিংবদন্তি মন্দিরটির সাথে। রমনা কালী মন্দির মানে কিন্তু শুধু একটা উপাসনালয় ছিল না, এটা ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দিরগুলোর একটা। এর খাস ব্যাপার ছিল এর স্বতন্ত্র বাংলা স্থাপত্য, আর ঢাকার মানুষের কাছে এটা ছিল এক প্রধান তীর্থস্থান। এই মন্দিরের গুরুত্বটা ঠিক কতটা ছিল সেটা বুঝতে হলে আমাদের কিন্তু এর ইতিহাসে ডুব দিতে হবে, মানে কয়েকশো বছর পেছনে ফিরে তাকাতে হবে। এর শেকড়টা জানলেই বোঝা যাবে ঠিক কি হারিয়ে গিয়েছিল সেদিন। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় ৫০০ বছর আগে। শোনা যায় গোপালগিরি নামে এক সন্ন্যাসী এই পবিত্র জায়গার পত্তন করেন। এর প্রায় ২০০ বছর পর সাধু হরিচরণ গিরি মূল মন্দিরটা তৈরি করেন। এরপর ভাওয়ালের রানী বিলাসমণি দেবীর হাত ধরে এর বড়সড় সংস্কার হয়, আর ধীরে ধীরে এটা হয়ে ওঠে এক সুবিখ্যাত তীর্থক্ষেত্র। আর এই মন্দিরের সবচেয়ে চোখে পড়ার মতো জিনিসটা ছিল এর চূড়াটা ১২০ ফুট উঁচু। ভাবা যায় তখনকার ঢাকার প্রেক্ষাপটে এটা যে কত উঁচু ছিল, শহরের অনেক দূর থেকেও দেখা যেত এই চূড়াটা, যা ছিল ঢাকার অন্যতম এক ল্যান্ডমার্ক। এবার আমরা গল্পের সবচেয়ে কঠিন আর করুণ অধ্যায়টায় আসছি। ১৯৭১ সাল, যখন একটা পবিত্র স্থানকে শুধু ধ্বংসই করা হয়নি, একটা গোটা সংস্কৃতির চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। পার্থক্যটা ছিল মাত্র এক রাতের। ভাবুন, ২৬শে মার্চেও যেখানে ছিল মানুষের কোলাহল, ১০০র বেশি ভক্ত আর পুরোহিতের বাস, ঠিক তার পরদিন ২৭শে মার্চ সেই জায়গাটা হয়ে গেল একটা বদ্ধভূমি। পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের অধীনে পুরো মন্দির চত্বর পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এই ভয়াবহতার শিকার হয়েছিলেন সাধারণ মানুষ। মাত্র ১ ঘণ্টার মধ্যে ১০০-রেও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল, যাদের মধ্যে নারী, পুরুষ, শিশু কেউই বাদ যায়নি। মন্দিরের প্রধান পুরোহিত স্বামী পরমানন্দ গিরিকেও নির্মমভাবে হত্যা করা হয়। যারা কোনো ক্রমে বেঁচে গিয়েছিলেন, যেমন সুচেতা গিরি এবং জটালি মা, তাদের দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য করা হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং এখান থেকেই শুরু হয় আর একটা লড়াই। টিকে থাকার লড়াই, স্মৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই, আর ন্যায় বিচারের জন্য ৫০ বছরের এক দীর্ঘ সংগ্রাম। এই পথটা কিন্তু একদমই সহজ ছিল না। প্রথমে তো যারা বেঁচে ফিরে এসেছিলেন তারা ওই ধ্বংসস্তূপের ওপরেই কোনো রকমে মাথা গোঁজা ঠাঁই করে নেন, কিন্তু ১৯৭৩ সালে তাদের পোস্তগোলায় সরিয়ে দেওয়া হয়। তার মাত্র ৩ বছর পর ১৯৭৬-এ সামরিক সরকার সেখান থেকেও জোর করে উচ্ছেদ করে, কিন্তু তারা হাল ছাড়েননি। ১৯৮৪ সালে নিজেদের পবিত্র ভূমি ফিরে পাওয়ার জন্য মামলা করা হয়, আর দশকের পর দশক ধরে সেই আইনি লড়াই চলার পর অবশেষে ২০০০ সালে একটা গণতদন্ত কমিশন তদন্ত শুরু করে। তাদের এই লড়াইটা আসলে এক কথায় বলা যায়, তারা নেতাদের কাছে গেছেন, মামলা লড়েছেন, এমনকি নিজের ভিটেমাটি থেকে বারবার উচ্ছেদ হয়েও এক মুহূর্তের জন্য আশা ছাড়েননি। আর এই আশায়, এই নাছোড়বান্ধা মনোভাবই শেষ পর্যন্ত আলোর মুখ দেখিয়েছিল। ৫০ বছরের সংগ্রামের পর অবশেষে এলো সেই পুনর্জন্মের মুহূর্ত। পুনর্গঠনে কাজটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২০০৬ সালে। ভারত সরকারের অর্থায়নে প্রায় ৭ কোটি টাকা খরচ করে ২০২১ সালে এই স্বপ্নের প্রকল্পটা শেষ হয়। এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।
নতুন মন্দিরটা অতীত আর বর্তমানের একটা দারুণ মেলবন্ধন। আগের চূড়াটা ছিল ১০০ ফুট উঁচু আর নতুনটা ৯৭ ফুট। হ্যাঁ, উচ্চতায় কিছুটা কম, কিন্তু এর তাৎপর্য হয়তো আরও অনেক বেশি। এটা শুধু একটা চূড়া নয়, এটা সহনশীলতার প্রতীক। অবশেষে সেই দিনটা এলো, ২০২১ সালের ১৭ই ডিসেম্বর, ধ্বংসের ঠিক ৫০ বছর পর। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজে এসে এই নতুন মন্দির উদ্বোধন করেন। এই উদ্বোধনের মাধ্যমে আসলে একটা ঘোষণাই দেওয়া হলো, রমনা কালী মন্দির তার ৫০০ বছরের পুরনো ঐতিহ্য ফিরে পেয়েছে। এটা ছিল ন্যায়বিচারের এক প্রতীকী জয় আর ইতিহাসের এক নতুন অধ্যায়ের শুরু। এই পুরো গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে, তাই না? যে শুধু একটা ইট পাথরের কাঠামো নয়, একটা গোটা স্মৃতিকে পুনর্নির্মাণ করতে আসলে কি লাগে। লাগে অদম্য বিশ্বাস, কয়েক প্রজন্মের নিরলস সংগ্রাম আর কখনো আশা না ছাড়ার মতো মানসিকতা।